হিল ট্যাক্সের বিষয়টা যেহেতু ডিজিএফআই এবং সেনাবাহিনী এটাকে নিয়ন্ত্রণ করে এবং দেখে সব কিছু তারা নিয়ন্ত্রণ করে, কোথায় কে থাকবে না থাকবে, কি হবে না হবে, এটা সব দেখাশোনা করে সেনাবাহিনী। মির হেলাল কী করলো আর ওই যে দীপেন দেওয়ান কী করলো, তাদের মধ্যে কী ছিল, কী যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক নিয়ে মানুষ ব্যস্ত আছে। আসলে প্রকৃত সত্যকে মানুষ সামনে নিয়ে আসছে না, মানুষ জানতে পারছে না যে আসলে তার কারাই এই ঘটনাটা পেছন থেকে এই কাজটা করেছে। এখন এটা জানতে হলে আমাদের শুরুতে যেতে হবে সেই দিকে, অর্থাৎ কারা পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ করে। তো এটা আসলে বাহ্যিকভাবে যদি আমরা দেখি, সেখানে মন্ত্রণালয় আছে, সেখানে 3 ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিশনার আছে, পুলিশ প্রশাসন আছে, সব কিছু আছে, এমনকি আঞ্চলিক পরিষদও একটা আছে। সব কিছু মিলে আসলে হিল ট্যাক্সের যে সমস্ত স্ট্রাকচার, প্রশাসনিক যে স্ট্রাকচার, সবগুলো সাজানো আছে। কিন্তু এই স্ট্রাকচার কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই প্রশাসন কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কথা যদি আমরা না বুঝি, না জানি, তাহলে আমরা প্রকৃত সত্যকে আমরা জানতে পারবো না। আজকে যদি আমি আপনাদের সামনে এই বিষয়টা যদি একটু খোলাসাভাবে বলতে চাই, সেটা হলো যে দীপেন দেওয়ানকে এক ধরনের যে পার্বত্য চট্টগ্রামের যে আইন আছে, সে আইনের যে মন্ত্রণালয়ের যে মন্ত্রী কে হবে না হবে তার একটা সুনির্দিষ্ট নীতিমালা বা আইন আছে। এই আইনের ভিত্তিতে সেখানকার যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী যে হোক, যে যদি সে দায়িত্বশীল ব্যক্তি, সে পাহাড়িদের থেকে হতে হয়। আমরা সেটাই দেখেছি এবং সে আইনে সেটাও বলা আছে। পার্বত্য চুক্তির পর যখন মন্ত্রণালয় গঠন হয়, তার সেই সময় থেকে এই প্রক্রিয়াটা আমরা দেখে আসছিলাম। যদিও তা কোনো সময় প্রধানমন্ত্রী তার মন্ত্রীর দায়িত্ব তার হাতে রেখে দিতেন, প্রতিমন্ত্রী নিয়োগ করে এই মন্ত্রণালয় চালাতেন, আর কোনো সময় পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়ে এই কাজটা তারা চালিয়ে নিতেন। তাহলে এই বিএনপি সরকার আগেও তো ছিল, যখন 2001 সালে তারা পার্বত্য চুক্তির পর তারা ক্ষমতা এসেছিল, তখনও তো তারা ছিল, তখনও কিন্তু পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয় তো পুরোটা এর হাতে দেয় নাই, মানে তখন পূর্ণমন্ত্রী নিয়োগ করে নাই, সেখানে মনীষবন দেওয়ানকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই প্রধান যে দায়িত্ব সেটা খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী তার হাতে তিনি রেখেছিলেন। তবুও তখন পাহাড়ে এই যে মন্ত্রণালয় কিন্তু একজন পাহাড়ি সেটা হাতে ছিল, কিন্তু দেখা গেল যে তারপরেও কিন্তু অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সময় এরকম সেখানে অনেকেই দায়িত্ব নিয়েছিলেন বা দায়িত্ব দিয়েছিলেন এরকম হয়েছে। তো এখন দেখা গেছে যে এই ইয়ার পরে বিগত 24-এর অভ্যুত্থানের পরে যে নির্বাচন হলো, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসার পর আবার সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। তখন সেখানে এই যে মীর হেলালকে যারা বসিয়েছে, আসলে মীর হেলাল যে ব্যারিস্টার মীর হেলাল, যিনি বিএনপির অন্যতম একজন সংগঠক, এবং আরেকটা দেখার বিষয় হলো তিনি লন্ডন গ্রুপের সদস্য। অর্থাৎ আমি সংক্ষেপে যদি বলি, এখন এভাবে বলতে হয়, বা এই বিগত নির্বাচনে জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, আর সরকারে আছে লন্ডন গ্রুপ ক্ষমতায় নিয়েছে। অর্থাৎ এটা একটা ওই যে কথায় আছে না, দ্বীপ স্টেটের কথা, দ্বীপ স্টেট বললে তো অনেকেই জানে যে শুনে, কিন্তু এই যে এটা একটা সরকারের ভিতর আরেকটা সরকারের মতো করে লন্ডন গ্রুপ সব জায়গায় বসে আছে। এই যে মীর হেলালও কিন্তু লন্ডন গ্রুপেরই একজন, সেটা একটা গেল। কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামকে কারা নিয়ন্ত্রণ করে সেটা বলছিলাম, তারাই কিন্তু এ সমস্ত কাজটা করেছে। প্রথমত কারা? সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, তারা পার্বত্য চট্টগ্রামের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা কে হবে না হবে, সেখানে জেলা পরিষদে কে থাকবে না থাকবে, এসব আমরা দেখি না, এসব দেখে সেনাবাহিনী সে প্রকাশ্যে সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। তো সেখান থেকে আমরা আরও পরিষ্কার হলাম যে আসলে হিল ট্যাক্সের বিষয়টা দেখে হলো ওই যে সেনাবাহিনী এবং ডিজিএফআই, অর্থাৎ সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে পার্বত্য চট্টগ্রামকে। তাহলে এই যে নিয়োগ দেয়া, দীপেন দেওয়ানকে মন্ত্রী দায়িত্ব দেওয়া হলো, তারপরে মীর হেলালকে আবার সেখানে বসিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রী হিসেবে। এখন দীপেন দেওয়ান যখন পদত্যাগ করলো, তখন বিভিন্ন পত্রিকায় মিডিয়া আসতেছে কি দীপেন দেওয়ানের সাথে মীর হেলালের বনিবনা হচ্ছে না, অর্থাৎ ফাইলগুলো চলে যায়
ওই প্রতিমন্ত্রীর হাত দিয়ে সে দেখে শুনে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে চলে যায়, এরকম বিভিন্ন পত্রিকায় আমরা রিপোর্ট দেখলাম। কিন্তু আসলে বাস্তবতা আরও বেশি খুবই আরও তারপরে আরও গভীর বাস্তবতা হচ্ছে আরও গভীর, শুধু শুধু ওই জায়গায় না। এখন মীর হেলালকে পরিকল্পিতভাবে সেখানে বসানো হয়েছে সেনাবাহিনী ডিজিএফআইয়ের পক্ষ থেকে, যেন এই যে মন্ত্রণালয়টা ঠিকভাবে ডিফেন্স দেওয়ার না চালাতে পারে, অর্থাৎ সব সময় তার বাধা হয়ে থাকা এরকম ইয়েতে মীর হেলালকে, না হলে মীর হেলাল তো একজন প্রতিমন্ত্রী, তার তো আর এটা দেখার কোনো ক্ষমতা নাই এক ধরনের। সে মন্ত্রী যেখানে আসে সেখানে প্রতিমন্ত্রীর কী ক্ষমতা, কিন্তু প্রতিমন্ত্রী হয়েও সে সব কিছু অফিসের নিয়ন্ত্রণটা সে নিজেই করে। তাহলে এখন সে কার শক্তিতে, কার বলে, কার পিছনে তার কে আছে, কিসের শক্তির বলে সে এই কাজটা করে, এটা কেউ কিন্তু আসলে প্রকাশ্যে নিয়ে আসছে না। আবার দেখেন, যদি হয় দীপেন দেওয়ানের সাথে যদি মীর হেলালের বনিবনা না হয়, তাহলে দীপেন দেওয়ানকে তো পদত্যাগ করতে হতো না। পদত্যাগ যদি করতে হয় বা অন্যত্র যদি তাকে অন্য মন্ত্রণালয়ে যদি কাউকে নিয়ে যেতে হয়, তাহলে মীর হেলালকে নিয়ে যেত বা মীর হেলালকে পদত্যাগ করতে হতো, দীপেন দেওয়ান মন্ত্রী হিসেবে থেকে যেত। এখন দীপেন দেওয়ান ইচ্ছা করে তো সে পদত্যাগ করে না, সে স্ব ইচ্ছায় পদত্যাগ করে না, এবং তাকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছিল। প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, এবং সে কারণে তড়িঘড়ি করে দীপেন দেওয়ান কোনো কিছু না ভেবে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে অসুস্থতার কথা। কিন্তু এটা তিনি নিজেও জানে এটা সত্য না, এটা সত্য নয়, এটা একটা লোক দেখানো বা শুধুমাত্র একটা কারণ দেখানো, এটা আসলে সত্য না। মূল ঘটনা হলো তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বাধ্য করার একটা মূল উদ্দেশ্য হলো যে তার অনেকগুলো কারণ আছে, তার কেন সেটা আমি বলবো কী কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হলো। দীপেন দেওয়ানকে কেন তার মন্ত্রিত্বের জায়গা রাখা হলো না, কেন তাকে তড়িঘড়ি করে, সে নিজেও জানে না যে পদত্যাগ করতে হবে, আসলে তাকে কেন এভাবে একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। এটা হলো বিশেষ করে এই যে হিল ট্যাক্সের বিষয়টা, যেহেতু ডিজিএফআই এবং সেনাবাহিনী এটাকে নিয়ন্ত্রণ করে এবং দেখে সব কিছু তারা নিয়ন্ত্রণ করে, কোথায় কে থাকবে না থাকবে, কি হবে না হবে, এটা সব দেখাশোনা করে সেনাবাহিনী। তাহলে তাদের একটা এখানে কিছু সেট আপ আছে, তারা কীভাবে প্রোপাগান্ডা চালাবে, মানে কীভাবে এখানে বয়ান তৈরি করবে, কীভাবে এখানকার মানুষকে, এখানকার সংগ্রামকে, আন্দোলন যারা করছে তাদেরকে কীভাবে সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী এসব কথা বলে একটা নেগেটিভ তৈরি করে সারা দেশের মানুষকে এক ধরনের তাদের কাছে নেতিবাচক বার্তা দেয়া যে এখানে সেনাবাহিনীর তাদের প্রয়োজন, তাদের থাকার প্রয়োজন, এই সন্ত্রাসীদেরকে দমন করা প্রয়োজন, বিচ্ছিন্নবাদীদেরকে দমন করা প্রয়োজন, এসব নেগেটিভ তারা সব সময় প্রচার করে পরিকল্পিতভাবে। এটা একটা জায়গা থেকে যায়, ডিজিএফআই থেকে এটা প্রচার করা হয়, পরে এটা সাধারণ জনগণের মধ্যে সেটা ছড়িয়ে যায়। তাহলে দীপেন দেওয়ান ক্ষমতায় আসার পর সে মন্ত্রী যখন হয়, সে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন। প্রধানত তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে ব্যাপারে যে নেতিবাচক প্রচারণা প্রপাগান্ডা চলে, বিচ্ছিন্নতাবাদী হিসেবে যে চিহ্নিত করা হয়, যে তাদেরকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী, এটা সত্য নয়। পার্বত্য চট্টগ্রামের মানুষ বিচ্ছিন্নতাবাদী না, এই কথা তিনি অনেকবার বলেছেন। এটা কিন্তু প্রথম অপছন্দের জায়গা হলো ওইটা ডিজিএফআইয়ের, যেহেতু একজন মন্ত্রী এই কথা একজন মন্ত্রীর মুখ থেকে যখন বের হয়, তখন কিন্তু এটা আর কোনো সাধারণ বক্তব্য থাকে না, এটা দেশে বিদেশে সব জায়গায় সেই বার্তা যায় যে আসলে সেখানে একটা পাহাড়িদের বিরুদ্ধে বা সেখানকার যে যারা অধিকারের জন্য সংগ্রাম করছে বা সেখানকার যে অসন্তোষকে, যে অন্যায় নিপীড়নকে বৈধতা দেওয়ার জন্য যে সেখানে একটা গল্প করা হয় বিচ্ছিন্নতাবাদী, এভাবে কিন্তু একটা বক্তব্য ন্যারেটিভ তৈরি করা হয়। যখন দীপেন দেওয়ানের মুখ থেকে এই কথাগুলো বের হয়, তখন কিন্তু সেটা সেনাবাহিনীর যে বক্তব্য সেটা খারিজ হয়ে যায়, যার ফলে এটা ছিল তাদের আমার যে বিশ্লেষণ থেকে এটা হলো সেনাবাহিনীর সবচেয়ে প্রথম তাদের যে অসন্তোষের জায়গা। ডিজিএফআইয়ের যারা এই নেগেটিভগুলো তৈরি করে
এই সন্ত্রাসী, খুনি, সাদাবাজ এইসব শব্দগুলো যারা সরিয়ে দেয় তারা সবচেয়ে প্রথম অখুশি হয় সেই জায়গায়। আর দ্বিতীয়ত হলো, আপনারা জানেন আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 11 দফা গোপন নির্দেশনা দেওয়া হয়। সেখানে পরিষ্কার বলা আছে যে পার্বত্য চট্টগ্রামে বিদেশিরা যখন যাবে তাদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে যেতে হবে। যার ফলে এখন পাহাড়ে বিদেশিদের আনাগোনা এবং সেখানে যে পর্যটন বলেন বা যে কোনো কাজে যদি তারা যান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তারা সেখানে প্রবেশ করতে পারেন না। তো এটা দীপেন দেওয়ান বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায় তিনি বলেছেন যে এই যে নিষেধাজ্ঞা জারি করা আছে যে এখানকে বিদেশি প্রবেশ করার ক্ষেত্রে এটা প্রত্যাহার করা দরকার। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন খাত, এই পর্যটন খাতকে যদি আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে চাই, লাভজনক করতে চাই, তাহলে অবশ্যই বিদেশি পর্যটক এখানে আসা উচিত। এবং এই যে একটা যে আসতে না পারার যে ব্যাপারটা, এটা অবশ্যই সংশোধন করা দরকার এবং তাদেরকে এখানে আসার অনুমতি দেওয়া দরকার। এটা তিনি কয়েকটা সভায় তিনি এরকম বক্তব্য দিয়েছেন। এই যে দেখেন, যারা সেই নিষেধাজ্ঞা জারি করেছিল তারা কারা? তাহলে তা গোপন কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এটা কিন্তু গোপন রাখা হয়েছে, এটা প্রকাশ্যে আনা হয় নাই। তাহলে এই নিষেধাজ্ঞা জারি করেছে কারা? জারি করেছে সেনাবাহিনী, ডিজিএফআই। তাহলে সেখানেও তারা তাদের যে পরিকল্পনা, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের একটা জায়গায় তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। তারা মনে করেছে যে দীপেন দেওয়ান এসব কিছু করে সে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কিন্তু দীপেন দেওয়ান তো যাই হোক, সে তিনি চেয়েছেন হয়তো বা এখানে পর্যটনের খাত বাড়ুক, এখানে মানুষের আয় উন্নতি হোক, কিন্তু তারা নিয়েছে এটা নেতিবাচকভাবে। তাহলে এইটা একটা গেল, এটা দ্বিতীয় কারণ। আরেকটা কারণ এখানে আছে, সেটা হলো যে জনসংহতি সমিতির একজন নেতা গত সম্ভবত 20 মে রাঙামাটিতে বলেছিলেন, আমরা বিএনপিকে ভোট দিয়েছি, আমরা ক্ষমতায় বসিয়েছি বা এরকম কিছু, এখন প্রতিদান তারা কি দিবে। তিনি প্রতিদান চেয়েছেন বিএনপির কাছ থেকে। অর্থাৎ তাদের ভাষ্য হলো, আমরা বিএনপিকে ভোট দিয়েছি, দীপেন দেওয়ানকে ভোট দিয়েছি, তাকে আমরা নির্বাচিত করেছি, এখন বিএনপির কাজ হলো প্রতিদান দেওয়া। এটাও কিন্তু তারা ভালোভাবে নেননি। যাই হোক, এটা বললে আর অনেক কিছু কথাবার্তা চলে আসবে যে জনসংহতি সমিতির তাদের যে চরিত্র, সেটাও বলতে হয়, না বললে আরও অসমাপ্ত থেকে যায়। জনসংহতি সমিতি আসলে তারা তো কখনো বিএনপি ছিলেন না, বিএনপিকে সমর্থন দেন নাই। তারা আসলে চুক্তির পর থেকে নানাভাবে একটা লেজে গোবরে অবস্থায়, তাদের একটা যে বিভ্রান্তিকর ভূমিকা তাদের সব সময় ছিল। কখনো তারা নিজেকে আওয়ামী লীগ দাবি করতো, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা বলতো আমরা তো আওয়ামী লীগ, আমরা তো আর অন্য কেউ না। তখন বলতো বিএনপি খারাপ, বিএনপি চুক্তি বিরোধী, অমুক টমুক নানা রকম তারা এইভাবে কথাবার্তা বলতো। এখন যেহেতু আর আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, তখন তারা আবার বলছে আমরা তো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছি, আমরা তো বিএনপি। কিন্তু তারা চেয়েছিল যে এভাবে তাদের আরও কিছু সময় পার করে দিতে। অর্থাৎ 28 বছর তো খেয়ে দিয়ে চলে গেল, 28 বছর পার করে দিল, এখন এভাবে আরও দোষারোপ করে করে তাদের আরও সময় তাদের পার করে দেওয়া। এই যে দেখেন, এই বিষয়গুলো কিন্তু আসলে দীপেন দেওয়ান সে নিজের ইচ্ছায় পদত্যাগ করে নাই। এখন তাকে বলা হচ্ছে যে মহান কাজ করেছে দীপেন দেওয়ান, তিনি সেখানে থাকতে চাননি বা কাজ করতে না পারায় তিনি পদত্যাগ করেছেন। আমি কথা বলবো যে দীপেন দেওয়ানকে যদি পদত্যাগে বাধ্য না করতো, তিনি 100 বছর যদি রাখলে তিনি 100 বছর ক্ষমতায় থাকতেন, এটা কোনো সন্দেহ নাই। 100 বছর তিনি ক্ষমতায় থাকতেন, কালকে নিয়োগ দিলে তিনি আবার যে মন্ত্রিত্বে ফিরে যাবেন, এটা খুবই সত্য। তাহলে এখন আমাদের কাছে একটা পরিষ্কার বার্তা হলো যে কেউ বলে বিএনপি করলে আমাদের অধিকার আসবে, কেউ বলে আওয়ামী লীগ করলে অধিকার, তথাকথিত জাতীয় দলগুলো। এখন হিল ট্যাক্সটা তো এভাবে চলে না। হিল ট্যাক্স পাহাড় তো চলে সেনাবাহিনী, ডিজিএফআইয়ের কোটায়, তাদের যে নির্দেশে, তাদের যে আদেশে, তারা যেভাবে চায় সেভাবে চলতে হয়।
এখন আপনি যদি সে একটু আঁকাবাঁকা করে চলতে চান তাদের ইয়েতে, তখন তো আপনি থাকতে পারবেন না। আপনি যাই যে দল করুন, সেই পথ যে ভুল ভ্রান্ত। আমরা যে এই যে পাহাড়ের মানুষরা কেউ কেউ যারা বিএনপি আওয়ামী লীগ করে তাদের কথাই বলছিলাম আমি। তারা যে বলে যে বিএনপি করে বা জাতীয় দল অন্য কোনো দল করে যে তারা অনেক কিছু ভালো কিছু করবে, এরকম উদ্দেশ্য তো থাকলেও তো করা যাবে না। এটা প্রমাণ তো যে দীপেন দেওয়ান যে ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তার তো একটা বিরাট বড় প্রমাণ। আর এখানে আরেকটা দেখার বিষয় হলো, আপনাদের সামনে সেটাও বলি। আমি অবশ্য একটা লিখেছিও, সেটা আমার একটা লেখায় আজকে সকালবেলায়। এখানে আপনারা দেখেন আবার এটা কিন্তু একেবারে মূল বিষয়টাকে আড়াল করে রাখা ছিল, যে সেটা সামনে যেন না আছে, সমস্যাটা যেন মানুষ না বুঝতে পারে কোথা থেকে এটা হচ্ছে। এটা এখন ওখানে চলে আসলো হঠাৎ করে মনীষ দেওয়ান নামে একজন ভদ্রলোক। উনিও বিএনপির একজন বড় নেতা, বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক, অর্থাৎ উপজাতির নেতা। তিনি উপজাতির রাজা বলা যায় বিএনপির বড় একজন নেতা। তিনি একজন লিখলেন যে দীপেন দেওয়ান, যে মনীষ দেওয়ানকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুপারিশ করায় তার মন্ত্রিত্ব চলে গেছে। কত হাস্যকর! এটা একটা একেবারে দাহা মিথ্যা কথা আমার মনে হয়। কারণ মনীষ দেওয়ান তো আর কোনো বিএনপির শত্রু না, সে তো কোনো আওয়ামী লীগের লোক না বা অন্য কোনো দলের লোক না, সে তো বিএনপির বড় একজন নেতা। এখন মন্ত্রী হয়ে যদি দীপেন দেওয়ান মনীষ দেওয়ানকে সুপারিশ করে বিএনপির হাইকমান্ডের কাছে, তাহলে তো সে কোনো অন্যায় করে নাই। একজন বিএনপির নেতাকে তিনি সুপারিশ করেছেন, অর্থাৎ মনীষ দেওয়ানকে তিনি সুপারিশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যানে বসানোর জন্য। সে তো কোনো আওয়ামী লীগের কোনো নেতাকে বা কোনো বিরোধী কোনো পক্ষের লোককে তো তিনি সুপারিশ করেন নাই। তাহলে এই অপরাধে কেন মন্ত্রিত্ব চলে যাবে? আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এটা একটা দাহা মিথ্যা কথা। এটা পরিকল্পিতভাবে তাকে দিয়ে বলানো হয়েছে, অর্থাৎ যারা যেই গোষ্ঠী দীপেন দেওয়ানকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে, তারাই কিন্তু পরিকল্পিতভাবে আবার সেই মনীষ দেওয়ানকে দিয়ে এইসব বয়ান তৈরি করাচ্ছে যে কি এটা কিছুই না, এটা আসলে এটা ভুল বুঝাবুঝির কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। এটা হাস্যকর একটা ব্যাপার। যেই মন্ত্রীর সুপারিশ করার অধিকার থাকে না, একজন তার যে বিশিষ্ট মানুষকে সে সুপারিশ করার তো অধিকার থাকারই কথা। এক সাধারণ কর্মীরও তো সে অধিকার থাকার কথা। বিএনপির সাধারণ একজন, রাঙামাটির সাধারণ একজন বিএনপি কর্মীরও সেই অধিকার থাকার কথা, সে অমুককে চায় এই কথা বলার তার অধিকার থাকার কথা। কিন্তু একজন মন্ত্রী এই যে আরেকজন বিএনপির নেতাকে সুপারিশ করার যেখানে অধিকার নাই, তাহলে তার পক্ষে আর কী করার থাকে? যদি সেটা সত্যিও হয়, তাহলে আগামীতে যদি মন্ত্রী কাউকে বানানো হয়, তাহলে তার অবস্থা কী হবে? এইটা হচ্ছে পরিকল্পিতভাবে মনীষ দেওয়ানকে নিয়ে এই বার্তাটা মার্কেটে সরিয়ে দেওয়া হলো, যেন মানুষের যে মূল প্রকাশটা ভিন্ন দিকে চলে যায়। এখন সবাই মশগুল হয়ে গেল মনীষ দেওয়ান, ওই যে হেলাল উদ্দিন, ব্যারিস্টার হেলাল উদ্দিন, এর মধ্যে আটকে গেল মানুষ। তারপরে ফাইল ছালাছালি এসব নিয়ে আটকে গেল। আচ্ছা, দীপেন দেওয়ানের সাথে যদি হেলাল উদ্দিনের যদি বনিবনা নাও হয়, আর যদি কোনো নিয়োগের ব্যাপারে জেলা পরিষদ বা অন্য কোনো নিয়োগের ব্যাপারে সেখানকার যে চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে যদি কোনো দ্বিমত থেকে থাকে, সেটা তো প্রাইম মিনিস্টার ডেকে নিয়ে তাদের সেটা সমাধান করে দিতে পারতেন। অর্থাৎ তার হাতে তো ক্ষমতা, তিনি যাকে চান তাকে নিয়োগ দিতে পারতেন। এটা তো দীপেন দেওয়ানও কোনো ভুল বুঝতো না, আর হেলাল উদ্দিনও ভুল বুঝতো না। তাহলে এই অপরাধে কেন মন্ত্রীকে তার মন্ত্রিত্ব হারাতে হবে? এটা সত্য নয়, সম্পূর্ণ এটা একটা সাজানো নাটক। অর্থাৎ মনীষ দেওয়ানকে সামনে নিয়ে আসা হলো ওই বিষয়টাকে আড়াল করার জন্য, মানুষ যেন সত্য না জানতে পারে। এটা বিশেষ জায়গা থেকে সেটা এটা চলে আসছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা না বুঝি না জানি, তাহলে কিন্তু মূল জায়গায় আমরা যেতে পারবো না। তাহলে আপনারা দেখেন যে হিল ট্যাক্সের এই বিষয়টা এই যে খুবই জটিল, এবং সেটা আমরা এইখান থেকে আমরা কি আশা করতে পারি? অতীতে আমরা দেখেছি যে আসলে যারা ক্ষমতায় যায় তারা আসলে কিছু করতে পারে না,
তাদের করার কিছু থাকে না। তারা শুধু ক্ষমতা যতদিন তাই টুকটাক সামান্য ক্ষমতা ভোগ করতে পারে বটে, কিন্তু তারা বিশেষ কিছু করতে পারে না অথবা করতে চায় না। তাদেরকে রাখা হয় যাদেরকে দিয়ে সরকার শাসক শ্রেণী বা সেনাবাহিনী দিয়ে পায় তাদের ইচ্ছামতো কাজ করতে পারে, তাদেরকে ওই জায়গায় বসিয়ে রাখে। তাহলে এই যে এই জায়গাগুলোতে যারা আছে যায়, তারা তাদের প্রেসক্রিপশন মোতাবেক কাজ করতে হয়। তাহলে আমরা যদি দেখি যে এখানকার বাস্তবতায়, পার্বত্য চট্টগ্রাম বাস্তবতা যদি আমরা দেখি, তাহলে এই রেওয়াজটা কীভাবে চলে আছে। আমরা যদি আরও একটু দেখি যে পক্ষান্তরে দীপেন দেয়ান, সে তো একজন মন্ত্রী, সরকারের নিয়োগ দেয়া মন্ত্রী। এই মন্ত্রী তিনি হারিয়েছেন কেন? যারা তাকে নিয়োগ দিয়েছে তারা কুচি হতে পারেন নাই বলে তিনি ওই মন্ত্রিত্বের পদ হারিয়েছেন। পক্ষান্তরে যদি আমরা দেখি, তাহলে আরেকজন কিন্তু প্রতিমন্ত্রী রয়েছেন। 28 বছর ধরে তিনি চেয়ারে বসে আছেন, তাকে কেউ সেখান থেকে সরে যেতে বলে নাই, বরং তাকে যেই ক্ষমতায় আসুক তাকে একেবারে বুকে টেনে নিয়ে ওই চেয়ারে বসিয়ে রাখে, আদরের করে দুলালের মতো। তিনি হচ্ছেন পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। আমরা আরও জানি যে এই বিষয়টা যেভাবে যাচ্ছে, এই মন্ত্রণালয়ের যে বিষয়টা যেভাবে যাচ্ছে, এটা কিন্তু একটা দখল করার চক্রান্ত শুরুতে ছিল এবং সেটা পাকাপোক্ত হচ্ছে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখন সম্পূর্ণ, যদি পরিষ্কার করে বললে, এটা আর পাহাড়িদের আর থাকছে না। নামে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় হলেও, বিষয়ক মন্ত্রণালয় হলেও, এখন এটা চালাবে অপাহাড়িরা, বাঙালিরা। আমরা অচিরেই আমরা সেটা দেখতে পাবো। এখানে আর নতুন করে কোনো পাহাড়িকে নিয়োগ দেওয়া হবে কি না, এটা কোনো নিশ্চয়তা নাই। হয়তোবা দেখা যাবে প্রধানমন্ত্রী তিনি তার মন্ত্রীর যে পদটা তিনি নিজেই দেখাশোনা করবেন মন্ত্রী হিসেবে, মন্ত্রণালয়ের প্রধান হিসেবে। আর সেখানে যে ব্যারিস্টার হেলাল উদ্দিন যিনি আছেন প্রতিমন্ত্রী, তাকে সেখানে রেখে মন্ত্রণালয় চালাবেন। অর্থাৎ এখন পার্বত্য চট্টগ্রামের বিষয়ক মন্ত্রণালয় দখল হয়ে গেল, কুক্ষিগত হয়ে গেল। এখন সেটা আর পাহাড়ির কোনো লোক থাকলো না। অর্থাৎ সেটা আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেটা এক ধরনের দখল করা হলো। যেভাবে তখন এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু সেই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেই প্রধান হিসেবে তিনি ছিলেন। তো এবারও হয়তো সেরকম আমরা অচিরে দেখতে পাবো। তার মানে হলো আমাদের সেটাও এখন চলে গেল, আর কিছু থাকলো না। অর্থাৎ হিলটেক্সে যা যা করা দরকার তারা সব কিছু এখন নিজের ইচ্ছা মতো করতে পারবে, অর্থাৎ করে নেবে।